তাকাইতে হবে না, সবসময় বুঝে যাবে। এই হচ্ছে মেইন কথা। সামনে দিয়ে যাওয়ার সমস্যা নেই। আচ্ছা, ছাত্রপত্র ঢুকতেছে। বোঝা যায় কয়জন ঢুকছে? অনেক। আজকে আশা করছি আমি 100 থেকে 150 জন। না না, এক্সট্রা কি 5-10 মিনিট লাগবে না ঢুকতে? আমি আশা করি আজকে 150 জন। তোরা দেখতে পাচ্ছি না? কতজন আছে? এই আগের দিনটা হচ্ছে 60। আসলে বোর্ডের ওই দেখাটা দেখতে পাচ্ছি, তার মানে বুঝতেছি। ঢুকতে পারবে 2 মিনিট আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা। কেমিস্ট্রি গার্ডেনের পক্ষ থেকে আমরা আজকে দ্বিতীয় ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো পরিবারের সকলের সাথে সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যাচ্ছি। গত ক্লাসে হয়তো কেউ কেউ সংযুক্ত হতে পেরেছো, কেউ কেউ পারোনি। তো প্রথমে আমরা গত ক্লাসের উপরে কিছু রিভিউ নিতে চাচ্ছি, কারণ যেহেতু এই বিষয়ের ক্লাসটি আমাদের কাছে একদমই প্রথম, আমরা আগে আর কখনো এরকম ক্লাস করিনি। কিছু যান্ত্রিক, তারপরে কিছু টেকনিক্যাল, এই সব কিছু মিলে আমরা হয়তো ধীরে ধীরে এটাকে আরও মডিফাই করতে পারবো। তো গতকালকে তোমাদের কিছু কমেন্টস নিয়ে প্রথম অল্প অল্প কথা বলি। সেটা হচ্ছে এই, আমার কয়েকজনকে অত্যন্ত ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে তারা কয়েকটি প্রশ্ন করেছে এবং কয়েকজনকে তারা যাতে ক্লাসের পরিবেশ ভালো থাকে তার জন্য উৎসাহিত করেছে। ভেরি গুড। কিন্তু কয়েকজনের কমেন্টস আমার অবজারভেশনে এসেছে। এটা ক্লাস, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, অবশ্যই অপরকে প্রভাবিত করার অধিকার তোমার নেই। অন্তত আজকে বলছি, ক্লাসের সাথে সম্পর্ক নেই এরকম কোনো ধরনের কমেন্টসে হাত দেয়া যাবে না। এরকম যদি হয় তাহলে আমাকে পরবর্তী দিন, আমার অবজারভেশনে 3 জন এসেছে যাদেরকে মানে এইরকম কিছু কাজ করেছো, ক্লাস বহির্ভূত কিছু কমেন্টস দিয়েছো। পরের দিনে কিন্তু সে আর ক্লাসে থাকতে পারবে না এবং সেটা আমি আজকেই বলে দিলাম। কাজেই কোনোভাবেই ক্লাসের বাইরের কোনো কমেন্টসের মধ্যে যাওয়া যাবে না। ভেরি গুড। এখন তোমরা যে কমেন্টসগুলো দিয়েছিলা তার কিছু উত্তর দিয়ে আমি শুরু করতে চাই। তোমরা প্রথম বলেছিলা যে অটো ফোকাস হচ্ছে, হয়তো আজকে কিছুটা অটো ফোকাস হয়তো কমবে, আমরা চেষ্টা করছি। কালকে অনেকের সাথে কথা বলেছি, মার্কেটে গিয়েছিলাম, তারপরে স্ট্যান্ড ছিল না, ক্যামেরার স্ট্যান্ড নিয়ে এসেছি। আশা করি কিছুটা উন্নতি হবে। তারপরেও হয়তো আজকেও কিছু অবজারভেশন আসবে, তোমরা আবার বলবা, উই ক্যান ট্রাই, আমরা আবার এটাকে পরিবর্তনের চেষ্টা করব। কেউ কেউ বলেছ যে ক্লাস কী কী বারে হবে। আপাতত আমরা শনি সোম বুধ সকাল 9টায় নিব, তবে এটাকে আমরা পরিবর্তন করতে পারি, সেটা তোমাদেরকে হয়তো পোস্ট দিব অথবা ক্লাসে বলে দিব। কিন্তু না বলা পর্যন্ত শনি সোম বুধ সকাল 9টায় ক্লাস চলতে থাকবে।
এরপরে হচ্ছে একটা হচ্ছে গতকালকে আমরা ছোট একটা বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা বাড়ির কাজটা হয়তো করেছো। তড়িৎ বিশ্লেষ্য এবং ধাতব পরিবাহীর পার্থক্য তোমাদেরকে নিজের থেকেই সক্রিয় হতে হবে, সেটি মূল। এখন আসি গতকালের যে প্রশ্নগুলি করেছিলাম তার কিছু প্রশ্নের উত্তর বা কয়েকজন যেটা করেছো। দেখো, অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন ছিল। কি প্রশ্নটা ছিল? এই উপরিবাহী এবং অর্ধপরিবাহী এইটার পার্থক্য বলেছিল। অর্ধপরিবাহী, উপরিবাহী হচ্ছে ব্যাড কন্ডাক্টর, অর্ধপরিবাহী হচ্ছে সেমি কন্ডাক্টর। এখন দেখো, এই দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে, আগে আমরা এটা যাই, তোমরা কেউ একজন প্রশ্ন করেছো বা দুইজন, যে অর্ধপরিবাহী কি। অর্ধপরিবাহী হচ্ছে সুপরিবাহী এবং অপরিবাহী। এই দুইটার মধ্যবর্তী ধর্ম সম্পন্ন যে পদার্থ সেগুলি হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী কি? যেটা সুপরিবাহী এবং অপরিবাহী, যেটা বিদ্যুৎ একদমই চলে না, এবং সুপরিবাহী যা দিয়ে চলতে পারে। এই দুইটার মধ্যবর্তী যে ধর্ম যাদের থাকে সেটাকে আমরা অর্ধপরিবাহী বলি। এখন প্রশ্ন হচ্ছে, কুপরিবাহীর সাথে এর পার্থক্য কি? কুপরিবাহীকে আমরা বলেছি যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। একটু বুঝতে হবে তোমাকে এই দুইটার ডিফারেন্স কি। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এটা সাধারণত পর্যায় সারণীর গ্রুপ 14 এর সিলিকন, জার্মেনিয়াম এদের মিলে হচ্ছে মূলত অর্ধপরিবাহী। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অর্ধপরিবাহী, এরা কখনো কখনো অপরিবাহীর মতো, আবার কখনো কখনো পরিবাহীর মতো আচরণ করে। এটা হচ্ছে একটা মূল বৈশিষ্ট্য। খেয়াল করো, ভালো করে লিখে নাও। অর্ধপরিবাহী কখনো কখনো পরিবাহীর ন্যায় এবং কখনো কখনো অপরিবাহীর ন্যায় আচরণ করে। এখন কেন এমনটি করে? কারণ এরা হচ্ছে ওই গ্রুপের যে গ্রুপে এরা কখনো কখনো ধাতুর ন্যায়, কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করে। এই যে মেটালয়েড যারা আছে, এইরকম এদের দুইটা ধর্ম থাকে, বিধায় এই জাতীয় পদার্থগুলিকে বিশেষ অবস্থায় এদের ধর্মের পরিবর্তন করা যায়। তাহলে অর্ধপরিবাহীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এদের ধর্মে পরিবর্তন আনয়ন করা যায়। অর্থাৎ ওদের কখনো কখনো পরিবাহী হিসেবে ইউজ করা যায়, আবার কখনো কখনো অপরিবাহী হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ যখন সে অধাতুর ধর্ম পায় তখন সে বিদ্যুৎ পরিবহন করে না, আবার যদি তার মধ্যে ধাতুর ধর্ম বৃদ্ধি করা যায় তখন তার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, আমরা যে মোবাইলের ব্যাটারি ইউজ করি সেইটা লিথিয়াম আয়ন ব্যাটারি। এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে যদি সিলিকনের কাটিং দেয়া হয় তাহলে ওই ব্যাটারিটার পাওয়ার যেভাবে বৃদ্ধি পায় একইভাবে ও দ্রুত রিচার্জ করতে পারে। অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে সিলিকন কি করলো? পরিবাহীর ক্ষমতাকে বৃদ্ধি করলো। অর্থাৎ তাহলে এইটাকে বিভিন্নভাবে ইউজ করা যায়, কিন্তু কুপরিবাহীর যা ধর্ম আছে সবসময় একই রকম, এর ধর্মের কোনো পরিবর্তন আনয়ন করা যাবে না। অলওয়েজ সে অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন করবে। এটার ধর্মের পরিবর্তন করা যায় না, কিন্তু এটার ধর্মের পরিবর্তন করা যায়। বিধায় অর্ধপরিবাহী দিয়ে এখন ন্যানো টেকনোলজিতে ইউজ করা হচ্ছে। ন্যানো পার্টিকেল তৈরি করা হয় অর্ধপরিবাহী দিয়ে। তাহলে মূল পার্থক্য কি? নাম্বার 1, কুপরিবাহীর ধর্মের কোনো পরিবর্তন আনয়ন করা যাবে না। 2, কুপরিবাহীর মধ্য দিয়ে সবসময় স্বল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে দুটো।
কুপরিবাহীর মধ্য দিয়ে স্বল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এবং কুপরিবাহী পদার্থগুলি সাধারণত এদের ধর্মের পরিবর্তন আনয়ন করা যায় না। দুইটা। অর্ধপরিবাহী প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের ধর্ম পরিবাহী এবং অপরিবাহীর মধ্যবর্তী। এদের ধর্ম পরিবাহী এবং অপরিবাহী এই দুইটার মাঝ বরাবর। অর্ধপরিবাহীর ধর্ম পরিবর্তন করা যায়। অর্ধপরিবাহীর ধর্ম পরিবর্তন করা যায়। অর্ধপরিবাহী কখনো ধাতুর ন্যায় কখনো অধাতুর ন্যায় আচরণ করে এবং বৈশিষ্ট্য পরিবর্তন করে একে বিভিন্ন ধরনের যান্ত্রিক এবং টেকনোলজিক্যাল কাজে ব্যবহার করা যায়। এর ব্যবহার উপযোগিতা অনেক বেশি, কিন্তু এর ব্যবহার উপযোগিতা তুলনামূলকভাবে কম। তাহলে আমরা এই দুইটার পার্থক্য শেষ করলাম। আশা করি তোমরা মূল জিনিসটা বুঝেছো। এইটুকু বুঝবা যে এটার ধর্ম পরিবর্তন করা যাবে না, সব সময় অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে। আর অর্ধপরিবাহী কখনো পরিবাহী কখনো অপরিবাহী, এর ধর্ম চেঞ্জ করা যাবে। বৈশিষ্ট্য চেঞ্জ করে দিলে, উপযোগিতা চেঞ্জ করে দিলে, পারিপার্শ্বিক পরিবেশ পরিবর্তন করে দিলে ওর ধর্ম চেঞ্জ করা যাবে। এই জন্য এর ব্যবহার উপযোগিতা বেশি। এরপরে তোমরা আর দুটো কোশ্চেন করেছিলা কেউ? NB3GE এটা কেউ লিখেছিলা? এটার নাম নিওবিয়াম জার্মেনিয়াম। এটার নাম নিওবিয়াম জার্মেনিয়াম। এবং আর একটা প্রশ্ন করেছিলা, এই যৌগটার নাম কি? আমি লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে লিখে নিবা। ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। তাহলে YBA2CU3O7 এই যৌগটা, এটা একটা সংকর, অনেকগুলো মিলে একটি পদার্থ। ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। যতদূর সম্ভব এটি ছিল গত ক্লাসের তোমাদের কিছু প্রশ্ন এবং গত ক্লাসের অবজারভেশন রিলেটেড বিষয়বস্তু। আমরা আজকে আমাদের ক্লাসের মধ্যে প্রবেশ করব। আজকে যে বিষয়ে আমরা প্রথম যাচ্ছি সেটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণের বা তড়িৎ বিশ্লেষ্যের বলি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। যে যে বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা যে যে বিষয়ের উপর নির্ভর করে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা যে যে বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি যখন বিদ্যুৎ প্রবাহিত করবে তখন কোন কোন বিষয়ের উপর এর পরিবাহিতা নির্ভর করে। দেখো, প্রথমে আমরা একটি কৌশল অবলম্বন করব যাতে আমরা মনে রাখতে পারি কৌশলটা কি। অনেকটা আমরা একটা চ্যানেলের নামের সাথে নিচ্ছি। তোমরা CNN শুনেছ, তো আমরা CN ইউজ করব। CNN, তারপরে RTV কথা জানো তোমরা,
এবং একটু অ্যারো দিয়ে আমরা এস নিচ্ছি, তাহলে CNN RTVS। সবাই লিখে পারো চট করে? লেখা হয়ে গেছে। CN, এন একটা নাই, এন কিন্তু একটা, CN RTVS। এইটার উপর ভিত্তি করে আমরা চলবো, তাতে তোমাদের মনে রাখতে সুবিধা। ব্যাপারটা কি? সি মানে চার্জ, চার্জ অর্থ হচ্ছে আধান, তাহলে সি দিয়ে আমরা চার্জকে বোঝাবো, তাহলে সি দিয়ে আমরা চার্জকে বোঝাবো। এন, এন হচ্ছে নাম্বার, সংখ্যা, কিসের? তড়িৎ বিশ্লেষ্য আয়নের, তাহলে এন দিয়ে আমরা সংখ্যাকে বোঝাবো। এন হচ্ছে সংখ্যা, কিসের সংখ্যা? তড়িৎ বিশ্লেষ্য আয়নের, ক্যাটায়ন অথবা অ্যানায়ন। তাহলে সি হচ্ছে চার্জ, এন হচ্ছে নাম্বার, কিসের নাম্বার? আয়নের নাম্বার। আর হচ্ছে রেট, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ, রেট অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার গতিবেগ। আর হচ্ছে রেট। টি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার অর্থ হচ্ছে তাপমাত্রা। আর ভি দিয়ে আমরা বোঝাচ্ছি বিভব পার্থক্য, ভোল্ট। এবং লাস্ট এস, এস হচ্ছে সাইজ, সাইজ অর্থ হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের আকার, ক্যাটায়ন অথবা অ্যানায়নের আকার। যদি বোর্ড দেখতে না পাও, কথা শুনতে না পাও, তাহলে শুধু অনলি সেগুলি কমেন্টস করবা, কোনোভাবেই যেন অন্যদিকে কোনো কমেন্টস, কারো যেন হাত আজকে না ওঠে। আমি বিশ্বাস রাখি যে তোমরা আমার এই কথা রাখবা, এবং আশা করি আমি সুন্দর তোমাদের কারো নাম দেখতে পাবো না। কি কি? চার্জ, সংখ্যা, বেগ, তাপমাত্রা, বিভব পার্থক্য এবং ক্যাটায়ন ও অ্যানায়নের সাইজ বা আকার। তাহলে আমরা এর ভেতরে ঢুকি। আমরা ধীরে ধীরে, আশা করি তোমরা হয়তোবা লিখতে পেরেছো। এবার 1 নম্বরে যাচ্ছি। এখানে কিন্তু দেখো, তাহলে 1 2 3 4 5 কটি বিষয়? 6টি। তাহলে প্রথমটির ব্যাপারটা কি আমরা ব্যাখ্যা করব। তাহলে আগে বিষয়টি বলি। তড়িৎ বিশ্লেষ্য আয়নের চার্জ বৃদ্ধি পেলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে কথাটা কি? তড়িৎ বিশ্লেষ্য আয়নের চার্জ বৃদ্ধি পেলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। আমরা পরিবাহিতাই বলি। বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে এটা প্রথম, আমরা ব্যাখ্যা করব। তড়িৎ বিশ্লেষ্য আয়নের চার্জ বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়। তড়িৎ বিশ্লেষ্য আয়নের চার্জ বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়। এখন দেখো, আমরা উদাহরণ দিই, এর ভেতরে প্রবেশ করি। ধরে নাও আমরা 3টা তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ ব্যবহার করব। একটা সোডিয়াম ক্লোরাইড, আরেকটি পাত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সলিউশন আছে। প্রত্যেকটি দ্রবণ, এটাও দ্রবণ, এটাও দ্রবণ। কেমন দ্রবণ? জলীয় দ্রবণ। এবং তৃতীয়টা ধরে নাও আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম। তাহলে 3টা পাত্রে আমরা, প্রথম পাত্রে সোডিয়াম ক্লোরাইড, দ্বিতীয় পাত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং তৃতীয় পাত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি। যদি অন্যান্য ধর্ম ঠিক থাকে, তাহলে আমরা পদার্থ নিয়েছি 3টা পাত্রে, তিনটাই আলাদা। একটা ব্যাপারে মিল আছে, সেটা কি দেখো তো? 3টা পাত্রেই না ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন সেম। ডিফারেন্সটা কোথায়? ক্যাটায়নে। প্রথম পাত্রে যে ক্যাটায়নটি, এটা সোডিয়াম আয়ন Na+, কিন্তু দ্বিতীয় পাত্রে যে আয়নটি, ওটা ম্যাগনেসিয়াম আয়ন Mg2+।
কিন্তু তৃতীয় পাত্রের যে আয়নটি ওটা অ্যালুমিনিয়াম আয়ন Al3+। তাহলে যদি এদের ঘনমাত্রা একই থাকে, অন্যান্য উপাদানগুলো একই থাকে, ঋণাত্মক আয়নের বাড়তি প্রভাব এখানে নেই। ক্যাটায়নগুলির চার্জ ক্রমশ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এখন যদি ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায় তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তার চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তার চেয়ে আরো বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ কি দাঁড়ালো? ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যদি বেড়ে যায়, তাহলে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষণের সময় যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের চার্জ বা আধান বৃদ্ধি পায় তাহলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। আমরা এটাকে একটি গাণিতিক হিসাবে নিতে চাচ্ছি। কিভাবে গাণিতিক হিসাবে নিব? আয়নের চার্জ সমানুপাতিক পরিবাহিতা। অর্থাৎ আয়নের চার্জ বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে আমরা প্রথমটির ব্যাখ্যা শেষ করলাম। আয়নের চার্জ যদি বেড়ে যায় তাহলে পরিবাহিতা বাড়বে। প্রথমটি এভাবে মনে রাখলে তোমাদের সুবিধা, যে আয়নের চার্জ বাড়লে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। এবার দ্বিতীয়টিতে যাব। 2 এর ব্যাপারটি হচ্ছে যদি আয়নের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়। যদি আয়নের সংখ্যা বাড়ানো যায় কোনোভাবে, আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি যে পাত্রে নিব, ওই পাত্রে নেয়ার পর যে পাত্রে আয়নের সংখ্যা বেশি হবে, অন্যান্য উপাদানগুলো এক্ষেত্রে ঠিক থাকতে হবে। আয়নের সংখ্যা যদি বেশি হয় তাহলে ওই পাত্রের মধ্য দিয়ে তুলনামূলকভাবে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে দুটো আসলো, চার্জের সংখ্যা বাড়লেও পরিবাহিতা বৃদ্ধি পায়, এবং আয়নের সংখ্যা যদি বেড়ে যায় তাও তড়িৎ পরিবাহিতা বাড়ে। তাহলে এটাকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি, 2 আয়নের সংখ্যা সমানুপাতিক পরিবাহিতা। তাহলে কটি হলো? 2টি। কি? আয়নের চার্জ সমানুপাতিক পরিবাহিতা, 2 আয়নের সংখ্যা সমানুপাতিক পরিবাহিতা। তাহলে দুটো জিনিস গেল, আয়নের চার্জ বাড়লে পরিবাহিতা বেড়ে যায়, আয়নের সংখ্যা বা নাম্বার যদি বেড়ে যায় তাহলেও সমধর্মী আয়নের সংখ্যা যদি বেড়ে যায় তাহলেও তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। তাহলে আমরা 2টি বিষয় শেষ করলাম। এবার তৃতীয়টিতে যাব। আমরা আগেই লিখেছিলাম, এটা শেষ করলাম, এটা শেষ করেছি। এবার আর মানে রেট। যদি কোনোভাবে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি করা যায় তাহলে তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। তাহলে আয়নের গতিবেগ সমানুপাতিক পরিবাহিতা। তাহলে তৃতীয়টা কি? যদি আয়নের গতিবেগ কোনোভাবে বাড়িয়ে দেওয়া যায় তাহলে আয়নের গতিবেগ বেড়ে গেলেও পরিবাহিতা বেড়ে যায়। চার্জ বাড়লে বাড়বে, সংখ্যা বাড়লে বাড়বে, আয়নের গতিবেগ বৃদ্ধি পেলেও তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে।
তাহলে আয়নের গতিবেগ যদি বেড়ে যায় তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। আয়নের গতিবেগ সমানুপাতিক, তিনটাই কিন্তু সমানুপাতিক এসেছে। চার টেম্পারেচার, তোমরা নিজেরাই বোধহয় বুঝতে পারছো, বলো তো এখানে কি আমরা নিজে নিজে একটু চিন্তা করো যে আয়নের এখানে আমরা লিখব যে তাপমাত্রা, এবার অবশ্য দ্রবণের তাপমাত্রা হবে, সমানুপাতিক লিখবো না ব্যস্তানুপাতিক লিখবো তোমরা চিন্তা করো। আমি এখানে মূল বিষয় দ্রবণের তাপমাত্রা, দ্রবণের তাপমাত্রা। এখন প্রশ্ন হচ্ছে দ্রবণের তাপমাত্রা বাড়ালেও সমানুপাতিক হবে না ব্যস্তানুপাতিক হবে? তুমি নিজে একটু দাও। দ্রবণের তাপমাত্রা নিশ্চয়ই দিয়েছো হয়তো বা, আসলে না এবারও সমানুপাতিক। তাহলে দ্রবণের তাপমাত্রা বাড়লেও পরিবাহিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ দ্রবণের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথেও পরিবাহিতা বৃদ্ধি পায়। কেন? তাপমাত্রা বেড়ে গেলে আরো আয়নিত হবার পরিমাণ বাড়ে, আয়নিত হওয়ার পরিমাণ বাড়লে সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়লে পরিবাহিতা বাড়ে। ফলে তাপমাত্রা বেড়ে গেলেও পদার্থগুলি আগের চেয়ে বেশি আয়নিত হয়, আয়নিত হলে পরিবাহিতা বেড়ে যাবে। চারটা শেষ করলাম আমরা। তাপমাত্রা বাড়লেও তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে তড়িৎ বিশ্লেষের। এবার আমরা যেটাই যেতে চাচ্ছি, এই গ্রুপের লাস্টের যেটা কি, বিভব। আসলে কথাটা বিভব পার্থক্য, বিভব না। ক্যাটায়ন আর অ্যানোড এবং ক্যাথোড, এই দুইটার মধ্যে বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তো বিদ্যুৎ চলবেই না। এখন এই দুইটার মধ্যে যে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ পরিবাহিতা তত বেশি হবে, অর্থাৎ বিভব পার্থক্য বৃদ্ধির সাথে সাথেও 5 বিভব পার্থক্য সমানুপাতিক পরিবাহিতা। তাহলে কি দাঁড়ালো? যদি তড়িৎ বিশ্লেষক দ্রবণ যে পাত্রে রাখা হবে, ওই পাত্রে যদি আমরা অ্যানোড এবং ক্যাথোড দেই, ওই অ্যানোড এবং ক্যাথোডের বিভব পার্থক্য যদি বৃদ্ধি করা যায় পরিবাহিতা বেড়ে যায়। তাহলে সবকটি কিন্তু সমানুপাতিক। দেখো একটাকে আমরা একটু সরিয়ে লিখেছি, এখন এটা কি একই রকম না ভিন্ন, দুটোই আমরা দেখতে চাই, দেখা যাক কি হয়। অথবা এর ব্যাখ্যাটা হয়তো ভিন্ন, তাও হতে পারে। এটা লিখবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটু উদাহরণ দেই, দেখি তোমরা নিজেরা কে কি চিন্তা করো। একটি পাত্রে এবার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নেওয়া হলো, আরেকটি পাত্রে লিথিয়াম ক্লোরাইড, আর একটি পাত্রে পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ নেওয়া হয়েছে। তাহলে এবার আমরা একটি পাত্রে সোডিয়াম ক্লোরাইড, একটি পাত্রে লিথিয়াম ক্লোরাইড এবং একটি পাত্রে পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ ইউজ করেছি। দেখো যে দ্রবণ তিনটা ইউজ করা হয়েছে এখানেও কিন্তু অ্যানায়ন সেম। আরো মজার বিষয় হচ্ছে ক্যাটায়ন তিনটির চার্জও সেম, অর্থাৎ তিনটা ক্যাটায়নেরই চার্জ সংখ্যা 1। সোডিয়ামও একযোজি, লিথিয়ামও একযোজি এবং পটাশিয়ামও একযোজি। এখন প্রশ্ন হচ্ছে এবার এই তিনটার মধ্যে তোমরা নিজেরা একটু আগে পরীক্ষা দাও। কি পরীক্ষা দিবা? এই তিনটার মধ্যে কোনটায় বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবাহিত হবে, একটু এই তিন জায়গায় তিনটা লেখো তো, যে এইটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি, এইটার মধ্য দিয়ে সবচেয়ে বেশি এবং এইটার মধ্য দিয়ে সবচেয়ে কম। আমি ছবি এঁকে দিলাম, এখন তুমি খাতায় লিখে তিন জায়গায় ওই তিনটা যৌগ দ্রবণকে নিয়ে আসো। চিন্তা করো যে এই তিনটার মধ্য দিয়ে যদি একই মানে বিদ্যুৎ পরিবাহিত করা হয় তাহলে কোনটার পরিবাহিতা, অর্থাৎ কোন দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হবে। পরীক্ষা দিয়েছো? ওকে। এখন দেখো এই তিনটার মধ্যে না লিথিয়াম আয়নের আকার সবচেয়ে ছোট, তারপরে সোডিয়াম এবং সবচেয়ে বড় আকার হচ্ছে পটাশিয়ামের। এই তিনটার মধ্যে লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম। আয়নের আকার যদি ছোট হয় তাহলে তার গতিবেগ না বেড়ে যায়,
এখন দেখা গেল যে যদি আয়নের আকার ছোট হয় গতিবেগ বাড়ে, তড়িৎ পরিবাহিতা বাড়ে। সুতরাং এই একটাই হচ্ছে ব্যতিক্রম এখানে। তাহলে কথা হচ্ছে যার আয়নের আকার ছোট হবে সেই দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেশি হবে। নিশ্চয়ই হয়তোবা তোমাদেরটা এরকমই হয়েছে, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, কি এরকম হওয়ার কথা? যদি হয়ে যায় টিক দাও, টিক দিয়ে নিজে নিজে লেখো গুড, মনে করো তোমার হয়ে গেছে যে আমি পেরেছি। অর্থাৎ তাহলে আমরা কথাটা কি লিখবো, এর পরের যেটা লিখবো সেটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য আয়নের আকার ছোট হলে পরিবাহিতা বৃদ্ধি পায়। এই একটি আমরা ব্যস্তানুপাতিকে গেলাম, আকার বৃদ্ধি পেলে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। তাহলে একটি হচ্ছে ব্যস্তানুপাতিক, এই জন্য আমরা এটাকে সরিয়ে লিখেছি। তাহলে আয়নের আকার হ্রাস সমানুপাতিক পরিবাহিতা। তাহলে আমরা একটি বিষয় শেষ করেছি, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা যে যে বিষয়ের উপর নির্ভর করে। লাস্টেরটি আমরা গিয়েছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়নের আকার যদি ছোট হয়, আয়নের আকার ছোট হলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে এখন 5টি আমি আবার রিভিউ করি, শেষে তুমি নিজে নিজে আবার বলবা যে তোমার মনে থাকে কিনা, শুধু এইটা দেখে বলবা। এই CNRTVS, CNRTVS, তাহলে কি হলো? এবার দাঁড়ালো হচ্ছে এটাও মুছে ফেলি, তাহলে আমাদের কাছে যা থাকলো, তড়িৎ বিশ্লেষ্য আয়নের চার্জ বাড়লে পরিবাহিতা বৃদ্ধি পায়, তড়িৎ বিশ্লেষ্য আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়, যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আয়নগুলোর গতিবেগ বেড়ে যায় তাও তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, যদি দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পায় তাও তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, এবং যদি দুটি তড়িৎ দ্বারের বিভব পার্থক্য বেড়ে যায় তাও তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। কিন্তু আয়নের আকার ছোট হলে পরিবাহিতা বাড়বে। তোমরা কি পারবা নিজেরা? মানে শুধু এইটা দেখে দেখে নিজেরা চিন্তা করতে না, মানে খাতা না দেখে নিজে নিজে দিতে, যে দেখি আমরা এটা পারি কিনা। আচ্ছা, এবার অন্য একটি বিষয়ে যাচ্ছি, এটা আমরা ওইটার মধ্যে লিখি। এবার আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। কিসের প্রভাব? কনসেন্ট্রেশন, বা এটাকে আমরা একটু আলাদা ফোকাস করেছি। ঘনমাত্রাটা একটু ভিন্নভাবে হয়, ঘনমাত্রার এর প্রভাবটা একটু ভিন্ন টাইপের, এই জন্য আমরা ঘনমাত্রাটাকে একদম সেপারেটলি। তাহলে মোট নির্ভরশীল উপাদান হচ্ছে 7টি। মোট নির্ভরশীল উপাদান কটি? 7টি। তো এই 7টির মধ্যে 6টি আলোচনা হয়েছে। এখন আমরা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার প্রভাব নিয়ে কথা বলবো। ঘনমাত্রার প্রভাব নিয়ে দুই ভাবে কথা হবে। এক, যদি ঘনমাত্রা বৃদ্ধি করা হয়। এখন এই ঘনমাত্রা বৃদ্ধি করব, এখানেও আবার দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য গত ক্লাসে বলেছিলাম, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই দুটো নিয়ে কথা বলতে হবে এখানে। এটা গতকালকের ছিল। ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে দুইটা। এক, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, এখন তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধি করলে তোমরা নিজেরা একটু আগে চিন্তা করো, তারপরে আমি লিখছি। পরিবাহিতা বাড়বে নাকি কমে যাবে? তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধি করা হলো, পরিবাহিতা কি হবে? আসলে তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা হ্রাস পায়। পরিবাহিতা, এখন প্রশ্ন হচ্ছে কেন?
কারণ আমাদের এই অনুধাবনের অংশগুলো জানতে হবে, এগুলি আবার বহুপদীতে অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি বেড়ে যায়, ব্যাপারটা কি আসলে? ঘনমাত্রা বেড়ে যাওয়ার মানেটা কি? দেখো, ঘনমাত্রা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে এটাও 1 লিটার রাখলাম, এটাও 1 লিটার। এখন এই আয়তন ঠিক রেখে যদি এখানে আমরা যে পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য তার চেয়ে কিছুটা বেশি দেই, তাহলে এর ঘনমাত্রা বেড়ে যাবে। কি দাঁড়ালো কথা? তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয়, এখানে 1 লিটার, 1 লিটারে মনে করো 1 মোল আছে, তাহলে 1 মোল পার লিটার এটার কনসেন্ট্রেশন। এখন ওখানে হয়তো 1.5 আমরা মোল রাখলাম, তাহলে ওর কনসেন্ট্রেশন বেড়ে গেল। কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার সাথে সাথে আয়নের পরিমাণ বেড়ে গেছে। এখন যেহেতু আয়তন একই, আয়নের সংখ্যা এখানে বেশি, ফলে ওই আয়নগুলো কিছুটা দূরে চলে যাবে। কি হলো? এই পাত্রে যে পরিমাণ আয়ন, এই পাত্রে কিন্তু তার চাইতে ঘনমাত্রা বেশি হলে আয়নের একই আয়তনে আয়ন বেশি হয়ে গেছে। দূরে চলে গেলে বিপরীত আয়নগুলো কাছাকাছি চলে আসবে, তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে, ফলে তড়িৎ পরিবাহিতা কমে যাবে। সহজে অ্যানোড বা ক্যাথোড দ্বারা আকৃষ্ট হতে পারবে না, ওদের নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে। ওই আকর্ষণ বল পরিবাহিতাকে বাধা দিবে, ফলে অ্যানোড ক্যাথোড যে তাকে আকর্ষণ করবে, তাকে একটা বাড়তি আকর্ষণের বিরুদ্ধে কাজ করে তারপর তাকে অ্যানোড ক্যাথোডে নিয়ে আসতে হবে, পরিবাহিতা হ্রাস পাবে। একটি বইতে এটা একটু ভুল লেখা আছে, তোমরা গুহ স্যারের বই থেকে এটা দেখে নিও, ওখানে এটা লেখাটা ঠিক আছে। অন্য দুই একটা বইতে এটা মানে হয়তো কোনো কোনো বইতে নেই, আর ওই বইটায় পড়লে তোমরা ভালো পেয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায়, পরিবাহিতা হ্রাস পায়। এখন পরিবাহিতা হ্রাস পাওয়ার মূল কারণ হচ্ছে ঘনমাত্রা বৃদ্ধি, অর্থ হচ্ছে একই আয়তনে তড়িৎ বিশ্লেষের পরিমাণ বেড়ে যাবে। যদি তড়িৎ বিশ্লেষের পরিমাণ বেড়ে যায়, তাহলে আয়ন বেশি হবে, আয়নগুলো একটু দূরে চলে যাবে, ফলে বিপরীত আয়নগুলো কাছাকাছি চলে আসবে, ওদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে। ফলে এই আকর্ষণ উপেক্ষা করে ওরা অ্যানোড ক্যাথোডে সহজে যেতে পারবে না, তড়িৎ পরিবাহিতা হ্রাস পাবে। তাহলে একটি গেল তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। 2, মৃদুর ক্ষেত্রে কি? মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধি। যদি মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, অর্থাৎ এবার দাঁড়ালো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কি হয়? এখন দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি আমরা বাড়িয়ে দেই, এখানে কিন্তু এটা একটু আমি স্টার দেই পেছনে, কারণ এটাকে তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এর মধ্যে দ্বিমুখিতা আছে। এই বিষয়বস্তুর মধ্যে দুইটা পজিটিভ নেগেটিভ দুইটা ধর্ম আছে। মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বাড়ালে ওদের আয়নিত হবার হার কমে যায়। তার মানে কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য লঘু দ্রবণে বেশি আয়নিত হয়, গাঢ় দ্রবণে কম আয়নিত হয়। তাহলে আয়নিত হয় কম, কিন্তু যেহেতু ঘনমাত্রা রেট কম, মৃদু তড়িৎ বিশ্লেষ্য তো একদম 1 থেকে 10% আয়নিত হয়, অর্থাৎ আয়নিত হবার হার কম। কিন্তু যেহেতু ঘনমাত্রা বাড়িয়েছি, তড়িৎ বিশ্লেষের পরিমাণ তো বেড়েছে, কাজেই মোট আয়নের সংখ্যা বেড়ে গেছে, ফলে তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। এটা সমানুপাতিক। তাহলে দেখো, তোমাকে দুটো কথা মনে রাখতে হবে, এটা পরিবাহিতা বৃদ্ধি, তাহলে পরিবাহিতা বাড়বে। আমি আবার বলছি, মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয়, স্বাভাবিক নিয়ম অনুসারে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা বাড়ালে তাদের পরিবাহিতার মানে আয়নিত হবার হার আগের চেয়ে হ্রাস পাবে। কিন্তু এই আয়নিত হওয়ার হ্রাস যে পরিমাণ পাবে, তার চেয়ে আয়নের পরিমাণ বাড়বে, কারণ ঘনমাত্রা বাড়লে ওখানে আয়ন অনেক বেড়ে যায়, কারণ এদের বিয়োজিত হওয়ার রেট কম। ফলে সেই ক্ষেত্রে যে পরিমাণে বিয়োজিত হবে, তার চেয়ে তার কোয়ান্টিটিটা বেড়ে যাবে। তাহলে বিয়োজিত হবার চেয়ে তার পরিমাণ বেশি হয়ে যাবে, ফলে তড়িৎ পরিবাহিতা বাড়বে। তাহলে এখানে দুটি কথা আছে, এটা একটু মনে রাখতে হবে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ঘনমাত্রা বৃদ্ধি দেখলাম একটা তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য, আরেকটি দেখলাম মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য। একটি হ্রাস পাবে, আরেকটি বৃদ্ধি পাবে। এবারে আমরা যাব ঘনমাত্রা হ্রাসের দিকে। আগে নিয়েছিলাম বৃদ্ধি, এবার ঘনমাত্রা হ্রাস।
এবার যদি তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাস করা হয়, এখন এটা কি হবে আমরা যাব। তুমি আগে আপাতত এইটুকু লেখো, ঘনমাত্রা হ্রাস। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি আমরা হ্রাস করি, তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি আমরা হ্রাস করি, তাহলে পরিবাহিতা কি হবে? দেখো এখানে একটু এটাও একটু বুঝতে, এই বিষয়টা সবগুলো একটু বোঝার ব্যাপার। কি একটু লক্ষ্য করো, তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাস অর্থ হচ্ছে এই পাত্রে হয়তো 1 লিটার আয়তন ছিল, এখন এর মধ্যে 1 মোল যদি থাকে 1 মোল পার লিটার। এখন কি করলাম, ঘনমাত্রা হ্রাস অর্থ হচ্ছে এই পাত্রে আমরা 1.5 লিটারে ওই 1 মোলই রাখলাম। এখন আয়তন কিন্তু বেড়ে গেল, আয়তন যদি বেড়ে যায় তাহলে এই ঘনমাত্রা কিন্তু কমে গেছে। তাহলে আয়তন বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে বেশি পরিমাণে পানি ওখানে চলে আসছে, আয়নগুলো না দূরে দূরে চলে গেছে। আয়নগুলো যখন দূরে চলে গেল, অ্যানোড ক্যাথোড ওদেরকে আকর্ষণ করা সহজ হয়ে গেল, ফলে তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি হ্রাস করা হয়, খেয়াল করো, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা কি করব, হ্রাস করব, কিন্তু পরিবাহিতাটাও বেড়ে যাবে। কেন? এটার বাড়ার মূল কারণ হচ্ছে যে আয়তন বেশি হয়ে গেলে পানি দিতে হবে, ঘনমাত্রা কমে যাবে। পানি দিব, ঘনমাত্রা কমবে। ঘনমাত্রা কমলে আয়নের সংখ্যা তো একই আছে, কিন্তু আয়নগুলো দূরে চলে গেছে। দূরে চলে গেলে ওরা তুলনামূলকভাবে অ্যানোড এবং ক্যাথোড ওদের আকর্ষণ করা সহজ হয়ে যায়, পরিবাহিতা বেড়ে যায়। সর্বশেষ, মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি হ্রাস করা হয়, দেখো মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি হ্রাস করা হয়, তোমাকে এখান থেকে যেটা বুঝতে হবে তা হচ্ছে ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র থেকে এটার কনসেপ্ট নিতে হবে। কিসের সূত্র? ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র, প্রথম পত্রের 4র্থ অধ্যায়। মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি হ্রাস করা হয়, তাহলে তারা আসলে আরো বেশি পরিমাণে আয়নিত হয়, ফলে আয়নের সংখ্যা বেড়ে যায়, পরিবাহিতা বেড়ে যাবে, এটাও সমানুপাতিক। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাস করলে পরিবাহিতা বাড়বে। পরিবাহিতা বাড়ার কারণ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র মেনে চলে। কি? ছোট্ট একটু লিখে রাখবা, ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র কি। সেখানে ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রের মূল কথা হচ্ছে ওটা শুধুমাত্র দুর্বলদের জন্য। তাহলে ওয়াসওয়ার্ল্ড ভালো মানুষ, তিনি দুর্বলের পক্ষে আছেন। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষণ নিয়ে তার একটি গবেষণা ছিল। সেখানে কি, মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি হ্রাস করা হয়, তাহলে পরিবাহিতা বেড়ে যাবে। আমরা ঘনমাত্রার প্রভাব শেষ করলাম। তাহলে মূলত আমরা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা যে যে বিষয়ের উপর নির্ভর করে এটি শেষ করেছি। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা যে যে বিষয়ের উপর নির্ভর করে এটা শেষ করলাম। আরেকটি বিষয়, ছোট্ট একটি বিষয় আজকে যাব। এবার তড়িৎ বিশ্লেষণের উপর প্রভাব সৃষ্টিকারী উপাদান। তাহলে তড়িৎ বিশ্লেষণের উপর প্রভাব সৃষ্টি করতে পারে কোন কোন উপাদান বা কি কি জিনিস তড়িৎ বিশ্লেষণের উপর প্রভাব তৈরি করতে পারে। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার উপর প্রভাব তৈরি করবে কি কি, সেটার মধ্যে যাচ্ছি। এটাও একটু বুঝতে হবে এবং এটা একটু গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা যাচ্ছি আমরা সেটা হচ্ছে এই তড়িৎ রাসায়নিক সারিতে আয়নের অবস্থা। তোমরা স্কুলে ধাতুর সক্রিয়তা সিরিজ শিখেছ, তো তড়িৎ রাসায়নিক সারি আসলে কি জিনিস সেটা একটু বুঝে তারপরে আমরা এই বিষয়টা দিয়ে হয়তো আমরা শেষ করতে চাই আজ।
তড়িৎ রাসায়নিক সারি হচ্ছে, ধরে নাও কোনো একটি পাত্রে সোডিয়াম, একাধিক আয়ন নেই, ধরো লিথিয়াম, আয়রন, কপার, এরকম একাধিক আয়ন আছে। এখন এই আয়নগুলি যখন দ্রবণে থাকবে তখন এই সকল আয়নগুলি ক্যাটায়ন। ক্যাটায়ন হওয়ার জন্য এরা ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে। তো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হওয়ার জন্য এরা সবাই ক্যাথোডের দিকে যেতে চায়, আগে কে যাবে? প্রশ্ন হচ্ছে এদের মধ্যে যার সক্রিয়তা বেশি সে দ্রবণে থেকে সক্রিয় থাকতে যাবে, কিন্তু যার সক্রিয়তা কম ও যায় দ্রুত যাবে, গিয়ে কি হবে, তার চার্জ মুক্ত করবে। অর্থাৎ সমধর্মী আয়নের মধ্যে সক্রিয়তা সিরিজের নিচে যে আয়নটি থাকে তার চার্জ মুক্ত হবার প্রবণতা সবচেয়ে বেশি। এই চার্জ মুক্ত হবার প্রবণতার উপর ভিত্তি করে ওদের সাজালে যে সিরিজটা পাওয়া যায়, অর্থাৎ কি, আয়ন সমূহের চার্জ মুক্ত হবার, কিসের চার্জ, ওরা অ্যানোড বা ক্যাথোডে গিয়ে প্রত্যেকে কিন্তু চার্জ মুক্ত হয়। তাহলে আয়ন সমূহের চার্জ মুক্ত হবার প্রবণতার উপর ভিত্তি করে তাদেরকে যদি সাজানো হয় তাহলে যে ছক বা যে সারণী বা যে সিরিজটা পাওয়া যায় সেটি সক্রিয়তা সিরিজ বা সক্রিয়তা ক্রম। এই সক্রিয়তা ক্রমের নিচের যে সে সবার আগে চার্জ মুক্ত হবে। তাহলে বিষয়টা লেখো, সক্রিয়তা সিরিজের নিচে অবস্থিত আয়ন আগে চার্জ মুক্ত হবে। সক্রিয়তা সিরিজের নিচে অবস্থিত আয়ন আগে চার্জ মুক্ত হবে। এখন তোমাকে এখন দেখো এখানে তোমাকে একটু দেখাই, ওই যে ক্লিপ মনে হয় আরেকটা, আর ক্লিপ ওই যে আচ্ছা দেখো একটু খেয়াল করো, হয়তো দেখতে পাচ্ছ। তো এখন এটা পরে আপলোড করে তোমাদেরকে পাঠিয়ে দিব। এখন না তুললেও চলবে, কারণ তুমি পেয়ে যাবে, যদি তুলতে পারো তোলো। দেখো আমরা চেষ্টা করেছি ধনাত্মক আয়ন হিসেবে যতগুলি আছে সবগুলিকে নেওয়ার চেষ্টা করেছি, এবং ঋণাত্মক আয়ন সাধারণত তড়িৎ বিশ্লেষণের জন্য একটি থাকে। অর্থাৎ সক্রিয়তা সিরিজে লিথিয়াম দেখো অনেক উপরে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে কেন লিথিয়াম দেওয়া হয়? নিশ্চয়ই একটি কারণ আছে, কারণ সক্রিয়তার পরিমাণ সবচেয়ে বেশি। আবার সবচেয়ে কম সক্রিয় হচ্ছে কি, গোল্ড। এখন যদি এই আয়নগুলো থাকে, কে আগে চার্জ মুক্ত হবে? গোল্ড আগে চার্জ মুক্ত হবে। অর্থাৎ এই সিরিজটা তোমাকে একটু আত্মস্থ করতে হবে, কারণ এটি তোমার এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রবেশ করব তখন তোমাকে কিন্তু এটা জানতে হবে যে কার অবস্থান উপরে কার অবস্থান নিচে। হয়তো কোনো বইতে তুমি কম পাবা, আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম গুলো নিয়েছি, যতগুলি আছে সবগুলি নেওয়া হয়েছে। হয়তো একটু কবিতার ভাষায় গিয়েছি, কবিতাটা গুরুত্বপূর্ণ না, তবে প্রথম কবিতা দিয়ে ছড়া দিয়ে মনে রাখতে সুবিধা হয়, পরে তুমি যখন স্মৃতিতে বসে যাবে তখন কোনো অসুবিধা নেই। কি বলেছি আমরা দেখো, লিলি কাজীর বাড়ি স্যার আর কানা ম্যাকগাইভার এলো মানুষ রূপে জিনের কারণে ফিরে, ক্যাডাররা কোথাও নেই সোনা পাবে হায়, কেউ হাজি আজি পেটাবে আমায়। এখন তুমি একটু এক দুবার বাসায় রিভিউ করবা, আগামীকালকে কিন্তু এটা ধরবো, এটা কিন্তু বাড়ির কাজ, কেমন? এটা একটু বাসায় দেখবা, এটা ধনাত্মক আয়নগুলো। আর ঋণাত্মক আয়ন সাধারণত অত বেশি থাকে না, তবে এ কটির তড়িৎ পরিবহনে তড়িৎ বিশ্লেষণের উপর প্রভাব বিস্তার করে। কি কি? নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এবং হাইড্রক্সাইড। এখন দেখো তুমি, যদি কোনো পাত্রে ক্লোরাইড থাকে আর হাইড্রক্সাইড থাকে, তাহলে যদি তাদের কনসেন্ট্রেশন সেম থাকে তাহলে আগে না ওই চার্জ মুক্ত হবে। সমস্ত ওই যাওয়ার পর যখন ওরা শেষ হয়ে গেল এরপরে ক্লোরাইড যাবে। তার মানে কি ওরা শুধু চার্জ মুক্ত হবে তা না, হ্যাঁ এও হবে, তবে হাইড্রক্সাইডের চার্জ মুক্তি শেষ হবার পর এরপরে ক্লোরাইড যাবে। এইটুকু হচ্ছে তোমাকে। এখন তোমাকে তো এটা অবশ্যই হজম করতে হবে। আজকে বাসায় দেখবা, বাসায় দেখলে আমরা আগামী কাল তোমাদের সাথে আগামী ক্লাসে শেয়ার করব। হয়তো কেউ কেউ শেষের দিকে এসেছো, আমরা শেষের দিকে। এখন তোমাদের কয়েকটা কথা একটু শেষের দিকে বলি। প্রথমের দিকে বলেছিলাম
কিন্তু আসলে প্রথমে হয়তো কেউ কেউ সংযুক্ত হওনি, কেউ কেউ পরে সংযুক্ত হয়েছ। আমি জানি না, যেহেতু আমি আজকেও তোমাদের আসলে এখন যে কমেন্টসগুলো করো আমি ওটা দেখি না, আমি পরে ওইটা আবার বাসায় বসে বসে দেখি, কারণ অন্য তো কাজ কম, এই জন্য বাসায় বসে ওটা দেখি। তো জানি না আজকে মেবি আমার ধারণা যে প্রথম বলেছিলাম তোমরা অবশ্যই প্রশ্ন থাকলে কমেন্টস করবা, প্রশ্নটা ওখানে দিবা, আমি পরের দিন এটা রিভিউ করব, ব্যাখ্যা করব। যেমন আজকে আমরা দুজনকে আমি ধন্যবাদ জানাই, যে মেবি মর্তজা বোধহয় এরকম একজন, মর্তজা ফারুক, ওকে আমি কংগ্রাচুলেট করছি, ভেরি গুড, কারণ তার প্রশ্নটা আমার পছন্দ হয়েছে, ভালো ছেলে। কেন ও কুপরিবাহী এবং অর্ধপরিবাহী এটার পার্থক্য জানতে চেয়েছে। ম্যাক্সিমাম বইতেই এর পার্থক্যটা নেই, একটা বইও মানে মনে হয় থাকতে পারে, হয়তো একটা দুইটা বইতে সামান্য কিছু থাকতে পারে, কিন্তু ওর ব্রেনে যে এই প্রশ্নটা কাজ করেছে এটাই হচ্ছে অ্যাক্টিভ। আর কেউ কেউ অন্যদিকে গেছো, একদমই অপান্তর কিছু প্রশ্ন করেছো, নিজেরা কনভারসেশন করেছো। প্লিজ কোনোভাবেই এই কনভারসেশন আর করা যাবে না। এবং তাহলে আমি প্রথমও বলেছিলাম, এখন আবার লাস্ট বলছি, তাহলে কিন্তু আমি বাধ্য হব। তুমি যেভাবে কমেন্টস করে মানে কাজ করেছো, আমার হাতও কিন্তু তাহলে একটা মানে কোনো একটা বাটনে চাপ দিয়ে দিবে, কাজে এটা ঠিক থাকবা এবং ক্লাসে নির্দিষ্ট সময় সংযুক্ত থাকবা এবং নির্দিষ্ট সময় এসে আগামীকাল ক্যালকুলেটর নিয়ে আসবা, কারণ আমরা হয়তোবা ক্যালকুলেটরের মধ্যে যাব। আর তৃতীয় ক্লাস হবার পর চতুর্থ ক্লাসের আগে একটি ছোট্ট পরীক্ষা নিব, এবং কিভাবে নিব সেটা বলে দিব। এই জন্য আগামী ক্লাসে ক্যালকুলেটর আনবা, কারণ হয়তোবা আমরা যদি পারি তাহলে ওর মধ্যে যাব এবং একটু দেখবা ফ্যারাডের সূত্র। আমরা আগামী ক্লাসে ফ্যারাডের সূত্র এইটার মধ্যে যেতে চাই, সেখানে কিছু অঙ্কের ব্যাপার আছে। তো এখন আজকেও আবার তোমরা কমেন্টসগুলি পাঠাবা। জানি না গতকালকের চেয়ে আজকে অটোফোকাস অথবা বোর্ড দেখা যায় না, এরকম বিষয়গুলি আমরা কতটা সংশোধন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করব। আর যদি একান্ত এতে না হয় তাহলে হয়তো আমরা জুম অ্যাপস বা অন্য কোনো অ্যাপসে হয়তো যাব। আসলে এক একটা অ্যাপসের এক একটা বৈশিষ্ট্য থাকে, আমরা চেষ্টা করছি। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ তোমরা সংযুক্ত হওয়ার জন্য, লেখাপড়ার প্রতি আন্তরিক থাকার জন্য। সুস্থ থেকো, নিরাপদ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকো।